আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি ফারহানা, ব্লগ বাই সেহরস মম থেকে। অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারছিলাম না। এখন তো ঈদের সিজন যাচ্ছে। ঈদ তো আর মাত্র একদিন বাকি। ইনশাল্লাহ একদিন অথবা 2 দিন পরেই ঈদ হবে। আর আমার পেজের ব্যস্ততা তো এই সময়টাই একটু বেশিই থাকে অন্য সময়ের তুলনায়। কারণ রোজার ঈদেই সবথেকে বেশি সাধারণত বাঙালিরা মার্কেটিং করে থাকে। কোরবানির সময় তো সবাই গরু নিয়েই ব্যস্ত থাকে, ওই সময় অতটা মার্কেটিং কেউ করে না। তো এই জন্য আমি সম্পূর্ণ সময়টা আমার পেজের জন্য দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া আমার মেয়েরও অনেক দিন স্কুল খোলা ছিল। যাই হোক, আপনাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা কিন্তু এখনকার না, অনেক দিন আগের, মানে এবছরের শীতের শেষের দিকটার সময়ের ভিডিও, যখন আমি গ্রামে গিয়েছিলাম তখন। তো গ্রামে পৌঁছানোর পরে কি করেছিলাম সেটা আর সেভাবে আপনাদের সাথে আমার শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ ব্লগ তো অনেক দিনই দিচ্ছি না। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে পুরনো একটা ব্লগ শেয়ার করি, কারণ এখন আপনাদের সাথে আমি আবার ঈদের ব্লগগুলো তো ভাবছি শুরু করে দিব। আমাদের যে শপিংগুলো করা হয়েছিল সেগুলো, তারপর ঈদে কী করব সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এবারের শপিংটা আমি রোজার আগেই শুরু করেছিলাম। আর যেটা বলছিলাম যে এই ব্লগটা কিন্তু আমাদের গ্রামে যখন থাকা হয়েছিল এবারের শীতে, তো ওই সময় করা। গ্রামে যাওয়ার পরে আমাদের সবসময় ওই সময়টায় ধানের একটা চাপ থাকে, তখন প্রত্যেকটা জমির ধান একে একে আসে। আর বেশিরভাগ জমিতেই আমাদের হচ্ছে বর্গা দেওয়া, মানে যারা চাষিরা আছেন তারা চাষ করার পরে আমাদের এখানে সম্পূর্ণ ধানটা পাঠিয়ে দেন। তারপর এখানে ধান ভাঙানোর পরে ভাগ করা হয় এবং ওনারা এখান থেকে আমাদের অংশ আমাদেরকে দিয়ে বাকিটা তারা তাদের হিসাব মতো নিয়ে যান। তো ওই দিন একসাথে অনেকগুলো ধান একসাথে এসেছিল, কারণ অনেক দিন যাবৎ হচ্ছে ট্রলার পাওয়া যাচ্ছিল না। যেগুলো চরের দিকের ধান ওগুলো আনতে গেলে তো ট্রলার লাগে, প্লাস লেবারও সংকট ছিল। তো ওই দিন একসাথে লেবার পাওয়াতে অনেকগুলো ধান একই সাথে আনা হয়েছিল বিভিন্ন ক্ষেতের। আর এখানে প্রায় 3-4 পদের ধান মিক্স করা ছিল। পোলাও ধান ছিল, মোটা ধান ছিল, কালো একটা ধান হয় আমাদের ওখানে। তো বিভিন্ন রকম নাম থাকে আঞ্চলিকভাবে, আমি অতটা ভালো জানি না। তো কিছু ধান বিক্রি করে দেওয়া হবে আর বাকিটা হচ্ছে আমাদের নিজেদের খাওয়ার জন্য আর কি, গ্রামের বাড়িতে কিছুটা রেখে দেওয়া হবে। তো এই আর কি, বিকেলবেলা সবাই নিয়ে আসছিল, আমিও দেখছিলাম। বিকেলবেলাটা তো অলস সময় কাটে, তেমন কোনো কাজ থাকে না। আর আমার মেয়ে তার সবথেকে প্রিয় কাজটাই করছিল, দোলনায় দোল খাওয়া। গ্রামের বাড়িতে গেলেই ওর দাদু বাসার এই জিনিসটার জন্য ওর সব থেকে বেশি আগ্রহ। এই দোলনাটা প্রত্যেক বছর ও যখন আসে তখন হচ্ছে নতুন করে একটু মেরামত করে দেওয়া হয়। নর্মালভাবেই বানানো, ওরকম ভালো কিছু না, জাস্ট একটু দড়ি দিয়ে বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়। ওখানেও সারাদিন সময় কাটায়। আর এই যে এদিকে কিছু কিছু ধান আমাদের আগেই ভাঙানো ছিল, আমি গ্রামে আসার আগেই। তো দেখলাম যে এগুলো আমাদের সিঁড়ি ঘরের নিচে লাইন ধরে মা বস্তা করে রেখে দিয়েছিল। সবগুলো একসাথে সিদ্ধ করে তারপর হচ্ছে ধাপে ধাপে শুকিয়ে তারপর ভাঙানো হবে আর কি। তো ওটা অনেকটাই সময় লাগবে। আর শীতের সময় আমাদের উঠানে একদমই রোদ আসে না, যে কারণে ওয়েদার ভালো হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় ধান সিদ্ধ করার জন্য। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে মেশিনের শব্দ হচ্ছে। তো আমি আমার রুমের বারান্দায় গিয়ে দেখলাম যে তারা খুব ভোরবেলা চলে আসছে ধানগুলো ভাঙানোর জন্য, যেহেতু অনেকগুলোই ধান। তো এখানে যে মেশিনগুলো আসে এখানে কিন্তু সব কিছু আলাদা হয়ে যায়, যেমন খড়কুটোগুলো আলাদা চলে যায় উড়ে, আর ধানটা নিচে একটা জায়গায় পড়ে, সেখান থেকে গামলা করে আবার আলাদাভাবে রাখা হয়। আর এখানে 2-3 জন মানুষ কন্টিনিউ লাগে, একজন ধানের যে আটাগুলো থাকে সেগুলোকে খুলে খুলে সামনে মেশিনের উপর এনে দেয়, এবং একজন হচ্ছে ঠিক এভাবে অল্প অল্প করে মেশিনের ভিতর দিয়ে দেয়, যেটা দেখতে আমার অনেক রিস্কি এবং ভয়ঙ্কর মনে হয়। যে একটু যদি অসাবধানতা বশত হাত চলে তাহলে কিন্তু একদম তছনছ হয়ে যাবে, হাতের কোনো অস্তিত্বই থাকবে না। তো এরপর আর কি ভালো লাগছিল না, ভাবলাম যে একটু হেঁটে আসি, কারণ গ্রামে আসার পর থেকে আর ঘর থেকেই বের হইনি, এত পরিমাণ ঠান্ডা ওই সময়টায় ছিল। তো ওই দিন ভাবলাম যে আমাদের তো খুব বেশি দিনের জন্য গ্রামে আসা হয়নি, তাই একটু আশেপাশে হেঁটে আসি, নদীর পাশে যাওয়াই হয়নি।
আর এই কারণেই আমার মেয়েকে নিয়ে আর আমার ছোট্ট দুটো ননদ আছে, আমার মামাতো ননদরা, তো ওদেরকে নিয়ে বের হয়েছিলাম হাঁটার জন্য। যাচ্ছিলাম নদীর দিকে, দেখলাম যে ছোট্ট একটা জায়গায় পানি জমেছিল, সেখানে কিছু হাঁস খেলা করছিল, দেখতে বেশ ভালোই লাগলো। আমাদের এখন অবশ্য কোনো হাঁস নেই, তো অনেকদিন পরে দেখলাম হাঁসের এতগুলো বাচ্চা একসাথে খেলা করছে, এই জন্য দেখে একটু দাঁড়িয়ে গেলাম। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের নদীর পাড়ে। সেখানে এসে দেখি এত বাতাস বইছে ঠান্ডার সময়, আর আমিও সেরকম বিকেলবেলা বলে খুব ভারী কিছু সাথে পরে যায়নি, বুঝতে পারিনি যে নদীর পাড়ে যাওয়ার পরে এতটা ঠান্ডা লাগবে। আমার মেয়েও প্রথমে সোয়েটার ছাড়া চলে আসছিল, তখন ওকে আমি আবার বাসায় ব্যাগ পাঠালাম আমার ছোট ননদকে সাথে করে, যে তুমি বাড়িতে যাও, গিয়ে অন্তত পক্ষে একটা সোয়েটার বা হুডি নিয়ে আসো। তো ও নাকি হুডি খুঁজে পায়নি, সামনে যেটা পেয়েছে সেটা নিয়ে চলে আসছে, এইদিকে টুপিও পরেনি, কিচ্ছু না। তো যাই হোক, ভাবলাম যে খুব বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ হেঁটে তারপর আবার বাড়ির দিকে চলে যাব। এদিকে আমি হাঁটতে হাঁটতে আমাদের বাগানের দিকে চলে আসছি, কাঠ বাগানে। তো এখানেও এসেও দেখলাম যে কিছু কিছু নতুন গাছ আমার দেবর লাগিয়েছে, কিছু সুপারি গাছ, নারিকেল গাছ। তো ওখান থেকে এরপর ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, তারপর ওখান থেকে তাড়াহুড়া করে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে তারপর ওই দিন সন্ধ্যার সময় আর তেমন কিছু করিনি। পরের দিন দুপুরবেলার দিকে আর কি, তখনও দুপুর হয়নি, একটু 11টা 12টা বাজে এরকম সময়ে আমার যা আবার গিয়েছিল একটু বাজারে আমার দেবরের সাথে। আমার ছোট ভাগ্নিকে নিয়ে আমার দেবর রওনা হয়ে গিয়েছিল ঢাকায়, কারণ ওর ইমার্জেন্সি পরীক্ষার একটা ডেট পড়ে যায়, যেহেতু এখন 9-এ উঠে গেছে, তো ওর বিভাগ সিলেকশনের জন্য একটা পরীক্ষা হবে। তাই ও আর আমার জন্য ওয়েট করতে পারেনি, ওকে দেওয়ার জন্য আমার দেবর ঢাকা যাচ্ছিল। তো ওই সময় আমার যাও আবার সাথে করে গেল কিছু বাজার নিয়ে আসবে। আর এই কারণে আমি আবার বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছিলাম, কারণ ওর ছেলেটাও মানে আমাদের ছোট্ট বেবিটাও কিন্তু বাসায় ছিল, তো ওর আম্মুকে যদি খুঁজে কান্নাকাটি করবে, এই জন্য আমরা সবাই উঠানে বসেছিলাম। আর ও আশেপাশে খেলা করছে, ওদের দাদু এখানে বসেছিল, আমিও কাজ কিছুটা গুছিয়ে তারপর এখানে এসেছি। তারপর আবার আমার যা আসার পরে দুপুরের আমরা রান্না বান্না শুরু করব। এদিকে আমার মেয়ে দেখেন কি অবস্থা, আগের দিন যে ধানগুলো ভাঙিয়ে রেখে গিয়েছিল, অনেক উঁচু কিন্তু এই পালাটা হয়ে গেছিলো একদম ধানের পালার মতো, সেইটাকে তারা খেলতে খেলতে একদম ফ্ল্যাট করে ফেলেছে। আর এই কারণে কিন্তু এটা পরবর্তীতে আমাদের গুছাতে অনেক সময় লেগেছে, কারণ একদম জড়ো হয়ে গিয়েছিল। আর এই যে আমাদের ছোট্ট বেবিটা দেখেন, সে কিন্তু চিপা চাপা দিয়ে তার মতো ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের পিছন পিছন। তো ওকে মূলত ঠান্ডা রাখার জন্যই আমরা এতক্ষণ বাইরে বসেছিলাম, যাতে ওর আম্মুকে না খুঁজে। তো ও খুঁজে খুঁজে তাও অনেকক্ষণ পর পর হঠাৎ করে মাকে খুঁজছিল। আমরা চেষ্টা করছিলাম ওর মাইন্ডটাকে একটু ডাইভার্ট করার জন্য। এই যে দেখেন, ও কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওকেও স্যান্ডেল পরিয়ে দিয়েছিলাম কিন্তু সে স্যান্ডেল পরবে না, তো ভাবলাম যে থাক, মোজা যেহেতু পরা আছে এখানেই খেলো। আর এদিকে আমার শাশুড়ি মা, তারপর আমার মামি শাশুড়ি, তারা বসে রোদে গল্প করছিলেন। আর বাচ্চারা কি বলবো, মানে তাদের খেলা আর শেষ হচ্ছে না। ভাবলাম যে থাক, দুপুরে যেহেতু গোসল করিয়েই দিবে, এখন যা কিছু করার করুক, গোসলের পরে তো আর ময়লা দিয়ে খেলতে পারবে না। আর গ্রামে যাওয়ার পরে আমি ওকে কোনো কিছুতেই বাধা দেই না, যতটুকু না সেফটির বাইরে না যায়, কারণ এই সময়টাই বাচ্চারা সব থেকে বেশি এনজয় করে, এবং এই সময় যে রিফ্রেশমেন্টটা আসে সেটা নিয়েই কিন্তু পরবর্তী সারা বছর তারা ঢাকায় থাকবে। তো আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।